সালামু আলাইকুম। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত শ্রেণীভিত্তিক পাঠদান কার্যক্রম আমাদের পাঠশালায় সবাইকে স্বাগত। কেমন আছে শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের ধারাবাহিক যে ক্লাস কার্যক্রম চলছিল তারই ধারাবাহিকতায় একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের সাথে আমাদের যে ক্লাসগুলো চলছিল সেটি হচ্ছে যোগজীকরণের উপর ক্লাস। এর আগে 4টি ক্লাস হয়েছে, আজকে 5ম ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। ইন্টিগ্রেশন নিয়ে করছিলাম আমরা। তো আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য যেটি হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্রের 10ম অধ্যায় সেটি নিয়ে আলোচনা করছিলাম। আর এই আলোচনাটি রয়েছিল যোগজীকরণের অনির্দিষ্ট যোগজ নিয়ে। আর আজকের লেকচার 5। এরপরে দেখো শিক্ষার্থীরা, আজকের আলোচনা শেষে আমরা কি শিখতে পারবো। আজকের আলোচনা শেষে আমরা শিখতে পারবো যোগজীকরণের প্রাথমিক সূত্রাবলী। আমরা যে প্রাথমিক যে সূত্রগুলো শিখেছি সেগুলোরই আবার আমরা রিপিটেশন করব, সেগুলো শিখব, সেগুলো ক্রমান্বয়ে আমরা শিখতে থাকবো, কারণ প্রত্যেকটা জায়গায় আমাদের সেই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন লাগবে। এরপরে যোগজীকরণের সূত্রগুলি প্রয়োগ লাগবে, সূত্রগুলি কোত্থেকে আসলো, তার প্রয়োগটা কেমন সেটা সম্বন্ধে জানবো, এবং যোগজীকরণের প্রতিস্থাপন পদ্ধতি সম্বন্ধে আমরা ধারণা নিতে পারবো। প্রতিস্থাপন পদ্ধতিটা কীভাবে আসছে, কীভাবে কাজ করে সেটা আমরা জানতে পারবো। আমরা সূত্রগুলো আর একবার এক নজর দেখে নিই। প্রতিটা ক্লাসেই শুরুতেই আমি সূত্রগুলো একটু দেখিয়ে নিই, এই জন্য যাতে তোমাদের একটি রিভাইজ হয়ে যায়। তোমাদের একটি কনফিউশন আছে, একটি কমপ্লেইন আছে যে স্যার আসলে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মনে থাকে না। এগুলো মনে রাখার জন্য বারবার প্র্যাকটিস করতে হয়, বারবার দেখতে হয়, এবং এগুলো বারংবার চেষ্টা করতে হয়, লিখতে হয়, তাহলে এই ফর্মুলাগুলো মনে থাকে। এই জন্য আমি চ্যাপ্টার শুরু করার আগে, লেকচার শুরু করার আগে ফর্মুলাগুলো তোমাদের সামনে দিয়ে দিয়েছি। x টু দি পাওয়ার n এর সূত্র, x এর সূত্র 1/x স্কোয়ার 1/√x dx, অর্থাৎ প্রত্যেকটি ফর্মুলারই ইন্ডিভিজুয়াল ফর্মুলার যে অংশটা, অর্থাৎ কেউ যদি এমন হয় যে আজকে আমার প্রথম ক্লাস করছে, তারও যেন এগুলো বুঝতে করতে কোনো সমস্যা না হয়, সেই জন্য ফর্মুলাগুলোর সামনে দিয়ে দিয়েছি। এবার চলে আসি আমরা পরের স্লাইডে। 2 নম্বর সূত্র হিসেবে আমরা যেটা দিয়েছিলাম, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন, e টু দি পাওয়ার mx এরটা, 1/x এরটা, a টু দি পাওয়ার x এরটা এবং dx এরটা। অর্থাৎ এখানে প্রত্যেকটি সূত্রকে আবার বারংবার করে আলোচনা করা এবং আলোচনার মাধ্যমে তোমাদেরকে ভালোমতো বোধগম্য করানো যে আসলে কিভাবে ফর্মুলাগুলো আসছে, কিভাবে অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে। এরপরে সাইন এক্স সমান কত, তারপর কজ এক্স সমান কত, সেক স্কোয়ার এক্স, কসেক স্কোয়ার এক্স, সেক এক্স কট এক্স এবং কি কসেক এক্স কট এক্স। মনে রাখার বিষয় যেটি ছিল সেটি হচ্ছে মাইনাসের বিষয়টা। মাইনাসের বিষয়টা এরকমটা ছিল যে যদি কখনো এরকম হয় যে কোনো একটি ফাংশনে ইন্টিগ্রেশন করার পরে সি জাতীয় কোনো ফাংশন আছে, অর্থাৎ যে ফাংশনটি স্টার্ট হচ্ছে সি দিয়ে, এরকম টাইপের কোনো ঘটনা ঘটে, তখনই সেটার আগে আমি একটি করে মাইনাস দিব। এটা হচ্ছে মনে রাখার জন্য। বাট বেসিক অংশটা আমরা আলোচনা করে ফেলেছি, ফর্মুলা কীভাবে আসে, কীভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে, কীভাবে শুরু হচ্ছে, শেষ হচ্ছে, ডিটেল আমাদের কিন্তু আলোচনা করা রয়েছে। তো এরপরে আমরা যোগজীকরণের ত্রিকোণমিতিক কিছু ফর্মুলা লাগে, যে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো আমরা বারংবার ইউজ করব। প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে মনে করিয়ে দিবে যে আচ্ছা এটা সমান কত, ওটা সমান কত, এটা হলে কি হয়, বা এর ক্রমান্বয়ে আমরা কিভাবে আগাবো, এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু মনে করিয়ে দিচ্ছে। তাই আমাদের ফর্মুলাগুলো খুব ভালো মতো জানা থাকা দরকার। তো তার মধ্যে প্রথম দিকে যে ফর্মুলাটুকু, এই ফর্মুলাটুকুকে তোমরা যদি একেবারে মাদার ফর্মুলা ধরে নাও, যে একেবারে বেসিক, যেটাকে একেবারে শুধু আমাদের ত্রিকোণমিতিতে না, প্রথম পত্রের ত্রিকোণমিতি, দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বা ত্রিকোণমিতিক ইকুয়েশন সলভ, অথবা তোমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এদিকে হচ্ছে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, প্রত্যেকটা অংশে, শুধু তাই নয় ফিজিক্সেও কিন্তু এই ফর্মুলাগুলো মনে লাগে বা দেখা যাচ্ছে মনে রাখতে হয়, বারবার অ্যাপ্লিকেশনে আমার এগুলো লাগে। এই জন্য ফর্মুলাগুলো একটু মনে রাখার চেষ্টা করি। সেটা হচ্ছে cos 2 এর সমান 3টি অংশ, একটা হচ্ছে cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, 2 cos স্কোয়ারে মাইনাস 1 আর 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে, আরেকটি রয়েছে সাইন 2 ইকুয়াল টু 2 সাইনে কজে। এখন বিষয়টি হচ্ছে এই যে cos 2 এর সমান 3টি অংশ, 3টি কিন্তু মেনলি একটি অংশ, একটিকে ভেঙে হচ্ছে 3টি করা হচ্ছে সূত্রর ব্যাখ্যা কীভাবে আসলো এগুলো ডিটেল আমাদের জানা আছে, এগুলো আমরা শিখেছি। শুধু এতটুকু মনে রাখা দরকার যে কখন কোনটি অ্যাপ্লাই হচ্ছে। আমাদের তো সরাসরি cos 2 এর ফর্মুলা আকারে আসতে পারে, আবার কখনো কখনো 2 সাইন স্কোয়ারে, 2 cos স্কোয়ারে অথবা cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে আকারে আসতে পারে। তখন আমরা ফর্মুলাগুলো কীভাবে অ্যাপ্লাই করব সেটা একটু জানতে হবে। আর এরপরে বেসিক যে ফর্মুলাগুলো রয়েছে, যেমন হচ্ছে 2 সাইনে কজের ফর্মুলা, 2 কজে সাইন বির ফর্মুলা, 2 সাইনে সাইন বির ফর্মুলা, 2 কজে কজ বির ফর্মুলা, এবং একটা স্টার মার্ক দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো। 2 সাইনে সাইন বি ইকুয়াল টু কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এটা একটু স্টার মার্ক দেওয়া আছে, এই
এই জন্য যে এটা একটু কম মনে থাকে, যে সচরাচর সবগুলোতে দেখো প্রথমে প্লাস, পরে প্লাস, পরে প্লাস, কিন্তু শেষেরটাতে গিয়ে হচ্ছে কি প্রথমটা মাইনাস, পরেরটা প্লাস। এবং আরেকটি বিষয় খেয়াল করার বিষয়, সেটি হচ্ছে প্লাস মাইনাস প্লাস ছিল, বাট এখানেও মাইনাস, এখানেও মাইনাস, একটু ভিন্নভাবে মনে রাখতে হয়, এই জন্য আমি একটু ভিন্নভাবে স্টার মার্ক দিয়ে দিয়েছি। তো এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার পর আমরা যোগজীকরণ যদি করতে যাই, দেখো একটি ম্যাথ তোমাদের সামনে এসেছে, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার 2x dx। এখন বিষয়টা হচ্ছে আমরা আগের দিনে যে অঙ্কগুলো করেছিলাম তারই ধারাবাহিকতায় একটু নতুন রূপে এটা দেখাচ্ছি। দেখা হচ্ছে তোমরা বসে আছো বাসায়, বইয়ের অঙ্কগুলো করছো, কিন্তু সামান্য একটু যখন সৃজনশীল করা হয় তখন কিন্তু তোমার সৃজনশীলতা চেক করা হয়ে থাকে, তো তোমার ক্রিয়েটিভিটি কতটুকু আছে, নাকি তুমি শুধু বইয়ের ম্যাথগুলো এক্স দিয়েছিল এক্স দিয়ে করেছো, বুঝেছো না বুঝেছো কমপ্লিট করেছো, কিন্তু যখন পরীক্ষা আসছে তখন তুমি পারছো না। দেখা যাচ্ছে পরীক্ষায় বোর্ডের প্রশ্নে ছিল এক্স, পরীক্ষার প্রশ্নে দিয়েছে 2x, এখন তুমি 2xটা পারছো না। এই জন্য আমরা একটু ভেরিয়েশন নিয়ে এসে অঙ্কগুলো বিভিন্ন কাঠামোতে করার চেষ্টা করব, যে অঙ্কগুলো কীভাবে সলভ করা যায়। তো কোশ্চেনটা রয়েছে সাইন স্কোয়ার 2x। এখন দেখো সাইন স্কোয়ার 2x, সাইন স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নেই। তো যেহেতু ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নেই, তার মানে আমাকে একটু ভিন্নভাবে ত্রিকোণমিতির দিকে ধাবিত হতে হবে। অর্থাৎ একটা প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে সেই প্রশ্ন সম্বন্ধে ধারণাটা এরকম নিতে হবে যে আসলে এটা কীভাবে সলভ করব, এটার একটা আউটলাইন তৈরি করে ফেলতে হবে। তুমি যদি একটা ম্যাথ পড়ার সঙ্গে সঙ্গে, সৃজনশীলটা পড়ার সঙ্গে সঙ্গে, উদ্দীপকটা পড়ার সঙ্গে সঙ্গে বুঝে ফেলতে পারো যে আমার আসলে গোলটা কোথায়, গোলটাকে আইডেন্টিফাই করে ফিক্সড করে নিয়ে এরপর যদি তুমি ধীরে ধীরে সামনের দিকে আগানো শুরু করো, যে আচ্ছা ঠিক আছে আমার এর জন্য কী কী ফর্মুলা লাগবে, কিভাবে আমাকে আগাতে হবে, বা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলে দ্রুত মিলে যাবে, এটা যদি তুমি রোডম্যাপ তৈরি করে নাও তাহলে তোমার জন্য সুবিধা হচ্ছে অঙ্কটা সলভ করাটা ইজি হবে। আদারওয়াইজ অঙ্কটা কিন্তু কঠিন হয়ে যাবে। তো একটু খেয়াল করো, প্রথমে আমাদের যেহেতু সাইন স্কোয়ার এক্সের কোনো ফর্মুলা নেই, তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এটিকে ত্রিকোণমিতির দিকে ধাবিত করব। এখন ত্রিকোণমিতিতে মাত্র যে ফর্মুলাগুলো শিখে আসলাম, সেখানে সাইন স্কোয়ার এক্স ছিল, সাথে একটি কী ছিল 2 ছিল। তাহলে দেখো আমি যদি একটি 2 আর একটি হাফ নিয়ে আসি, একটি 2 আর একটা হাফ নিয়ে আসলে দেখো 2 সাইন স্কোয়ার এক্স হয়ে গেল। এবার 2 সাইন স্কোয়ার এক্স যখন হয়ে গেল, এই 2 সাইন স্কোয়ার এক্সটাকে আমরা কি লিখতে পারি, 2 সাইন স্কোয়ার এক্সকে আমরা 1 মাইনাস কস 2x, 1 মাইনাস কস 2x। কিন্তু এই যে কস 2x, এই যে 2x, এখানে কি 2x এর জায়গায়, x এর জায়গায় কি আছে 2x আছে, তার মানে এক্সটা 2x হিসেবে আছে। তাহলে আমার সূত্রটা ছিল 1 মাইনাস 2x, তাহলে এখন কত হয়ে যাবে 1 মাইনাস 4x হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এই অংশটাকে আমি আলাদা করে ইন্টিগ্রেশন করতে পারি, অথবা অনেকগুলো অঙ্ক যেহেতু করে ফেলেছি আমরা এটাকে ডিরেক্ট করে ফেলতে পারি। যেমন ধরো আমরা 1 যদি থাকে তাহলে 1 ইন্টু ডিএক্স কত হচ্ছে dx, তার মানে এটাকে ইন্টিগ্রেশন করলে আমি পাচ্ছি x, আর cos 4xকে ইন্টিগ্রেশন করলে পাচ্ছি sin 4x, কিন্তু 4x তার x না, যার কারণে এটাকে আবার ক্যালকুলেশন করে আমি 4 হিসেবে লিখতে পারি, আর প্লাস সি তো থাকছেই। তাহলে দেখো ছোট্ট একটি ম্যাথ, এটা এমসিকিউতে আসতে পারে, 2 মার্কসের জন্য আসতে পারে, অথবা কোনো একটা ম্যাথের একটা অংশ হতে পারে, পার্ট হতে পারে। তো যেটাই আসুক না কেন আমরা যেন পারি। তাহলে সাইন স্কোয়ার এক্স শুধু যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব না, এটাকে ত্রিকোণমিতির ফর্মুলায় কি করা যায় সেই বিষয়টা নিয়ে ভেবে তারপরে সামনের দিকে আগাবো। আশা করি সবাই বুঝেছো। এরপরে চলে আসো আরেকটি ম্যাথ, এবার আসছে কজ স্কোয়ার এক্স। তো দেখো কজ স্কোয়ার এক্সেরও ডিরেক্ট কোনো ফর্মুলা নেই, আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই কজ স্কোয়ার এক্সটিকে আমরা কিভাবে 2 নিয়ে এসে কিভাবে ওই ফর্মুলাটাকে ফর্মুলার করতে পারি সেটা একটু দেখি। তো আমি যদি একটি হাফ নিই, একটি 2 নিই, ভালো করে খেয়াল করো শিক্ষার্থীরা, একটি যখন হাফ নিব একটি 2 নিব, তাহলে 2 কজ স্কোয়ার এক্স হচ্ছে, এই যে 2 কজ স্কোয়ার এক্স হলো, এই 2 কজ স্কোয়ার এক্সটাকে আমি আবার ওই ফর্মুলার দিকে নিয়ে যাই, তাহলে কত হচ্ছে, এই ফর্মুলার দিকে নিয়ে গেলে হচ্ছে 1 প্লাস কস 2x। আচ্ছা, 1 প্লাস কস 2x, আর আগেই কিন্তু 2x একটা ছিল, তাহলে কত হয়ে গেল 1 প্লাস কস 4x হয়ে গেল। এবার দেখো ওই একই রকমভাবে 1কে আমরা যদি ইন্টিগ্রেশন করি x পাচ্ছি, আর কস 4xকে করলে একটা মাইনাস পাবো। ভালো করে খেয়াল করি শিক্ষার্থীরা, আগেরটা কিন্তু মাইনাস আমার ছিল, তাই আমাকে মাইনাস নিয়ে ভাবতে হয় নাই। কিন্তু এখানে দেখো আমি বলেছিলাম যে কোনো যদি এরকম ঘটনা ঘটে যে ইন্টিগ্রেশন করার পর এরকম ঘটনা ঘটে, তখন কিন্তু একটা করে মাইনাস আসতে থাকবে। দেখো একটা করে মাইনাস আসছে, তারপর আমার ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার চলে আসি কজ স্কোয়ার 8x। তো কজ স্কোয়ার 8x থাকলে আমরা কি করব, কজ স্কোয়ার 8x থাকলে ওই একই রকম, যখন 2x থাকছে তখন যে ঘটনাটা ঘটছে, যখন 8x থাকবে তখনও কিন্তু একই ঘটনাই ঘটবে। আমরা কি নিব, একটি করে 2 নিব, 2 নিলে কত হচ্ছে 2 কজ স্কোয়ার x, কত হচ্ছে
টু কজ স্কোয়ার এক্স। তো টু কজ স্কোয়ার এক্স যখন হচ্ছে, ভালো করে খেয়াল করো শিক্ষার্থীরা, তখন কিন্তু এই যে টু কজ স্কোয়ার এইট এক্সটা কী হয়ে যাচ্ছে, এক্স হয়ে যাচ্ছে। আর এইট এক্স যখন এক্স হয়ে যাচ্ছে তখন কিন্তু এটাকে আমরা ওয়ান প্লাস কজ টু এক্স, তাহলে টু এক্স আর এখানে এইট, তার মানে কত হচ্ছে এইট এক্স হয়ে যাচ্ছে। তারপরে আমরা কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করছি। তো ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে দেখো, কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে সাইন এক্স, আর সাইন এক্স ডিভাইডেড বাই কত, ওই যে এক্সের সাথে যে সহগটা রয়েছে কত 16 দ্বারা আমরা ভাগ করে দিয়েছি, আর ভাগ করে দিলে আমার ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে। এখন খেয়াল করে শিক্ষার্থীরা, এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে এই যে কজ স্কোয়ার এক্স থাকলেই আমরা কি করব না, সেটাকে ডিরেক্ট কোনো ফর্মুলা আছে কিনা সেটা ভাবা শুরু করব না। সাইন স্কোয়ার এক্স থাকলেই কিছু ফর্মুলা আছে কিনা ভাবা শুরু করব না। আমরা প্রথমে ত্রিকোণমিতির যে কমন সূত্রটা রয়েছে, যেটাকে মাদার ফর্মুলা বলা যায়, বেসিক ফর্মুলা বলা যায়, সেই বেসিক ফর্মুলা বা মাদার ফর্মুলা থেকে আমরা সামনের দিকে ধাবিত হব। ওকে শিক্ষার্থীরা, এবার দেখো চারটি আমি স্পেস নিয়ে এসেছি। এই চারটি স্পেসে আমি কিছু জিনিস করব, একটু খেয়াল করো। ইন্টিগ্রেশন অফ সাইন 5x, এটা আমাদের এমসিকিউর জন্য খুব কাজে লাগবে, এবং আমরা যখন শর্ট প্রশ্ন 2 মার্কসের জন্য করব তখন আমাদের খুব হেল্প করবে। তাহলে দেখো এটাকে আমরা এটা লিখতে পারি, কিভাবে লিখছি দেখো। এটাকে যদি আমরা একটা মান এরকম ধরি যে সাইন এম এক্স, সাইন এম এক্স, তো সাইন এম এক্সকে করলে কত হবে, কজ এম এক্স। আমি বলেছিলাম সি আসলে কত হবে, একটা করে মাইনাস যুক্ত হবে, অর্থাৎ একটি করে সি আসলে একটি করে কি হবে, মাইনাস যুক্ত হবে। তো যদি একটা করে সি আসে মাইনাস যুক্ত হয়েছে, তাহলে যে সি কজ 5x, কিন্তু এটা তো এক্স না, তাই এটাকে আবার ডিফারেন্সিয়েট করে সেই অংশটা দ্বারা কি করছে, ভাগ করে দিচ্ছি, অর্থাৎ -1/5 cos 5x প্লাস সি। আচ্ছা, আবার একটু খেয়াল করো শিক্ষার্থীরা, সাইন 4x, তো সাইন 4x কত হচ্ছে দেখো, সাইন 4x, সাইন 4x যেহেতু রয়েছে, এখন দেখো সাইন 4xকে এটার সাথে যদি আমি একটু তুলনা করি তাহলে কত হচ্ছে দেখো তো, -1/4 cos 4x। আচ্ছা, আবার দেখো শিক্ষার্থীরা 7x রয়েছে, cos 7x, cos যদি 7x থাকে তাহলে এটাকে করলে কত হচ্ছে আমার 1/7 sin 7x। দেখো এখানে কিন্তু মাইনাস আসেনি, এখানে কিন্তু মাইনাস আসেনি। কেন মাইনাস আসেনি এখানে শিক্ষার্থীরা, এখানে মাইনাস এই জন্যই আসেনি, কারণ হচ্ছে কসকে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন কি হয়ে যাচ্ছে, সাইন হচ্ছে, কিন্তু সাইনের এস রয়েছে, সি কিন্তু নেই। যদি সি থাকতো তাহলে একটি মাইনাস আসতো, জাস্ট ফর্মুলেট করা। আর যেহেতু এমসিকিউর জন্য করছি, আমরা একটু শর্টকাটভাবে মনে রাখবো বা একটু দ্রুত কীভাবে সলভ করা যায় সেটা একটু খেয়াল করব। আমরা একেবারে ভেঙে ভেঙে করব কখন, যখন আমাদের কিসে থাকবে, রিটেন অংশ থাকবে, আর যখন এমসিকিউ অংশ থাকবে তখন আমাকে একটু দ্রুত ক্যালকুলেশনটা করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে দেখো cos 2x, ওখানে 7x ছিল, এখানে 2x থাকছে, তাহলে উত্তরটা কত হচ্ছে, হাফ সাইন 2x। তাহলে এখন দেখো এই এমসিকিউ অংশটাকে কি আমরা এভাবে ভাবতে পারি না, যে এখানে যদি mx থাকে তাহলে কত হবে, -1/m cos mx, যদি cos mx থাকে তাহলে কত হচ্ছে 1/m sin mx, এভাবে কন্টিনিউয়াস প্রসেসে আগাচ্ছে। ওকে, এরপরে শিক্ষার্থীরা আমরা আরও কিছু জিনিস দেখি, যেমন ধরো সাইন 3x - হাফ। দেখো শিক্ষার্থীরা সামান্য একটু চেঞ্জ করলাম, সামান্য একটু চেঞ্জ করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের কিন্তু লজিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং আমাদের কাছে মনে হচ্ছে এটা বোধহয় নতুন কিছু। হ্যাঁ, নতুন কিছু, বাট কনফিউজিং কিছু না, কঠিন কিছু না, ক্রিটিক্যাল কিছু না, একেবারে সিম্পল জিনিস। একটু খেয়াল করে দেখো, সাইন 3x - হাফ, এই -হাফ অংশ যেটা রয়েছে, এই -হাফ অংশটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং এই কনস্ট্যান্ট ভ্যালুর সাথে কোনো ভ্যারিয়েবল নেই। আর যেহেতু ভ্যারিয়েবল নেই, সেহেতু আমরা কিন্তু এটাকে ইন্টিগ্রেশন যখন করব তখন কিন্তু সেই আবার যখন ডিফারেন্সিয়েট করব তখন কিন্তু হাফটা ভ্যালুলেস হয়ে যাচ্ছে, কারণ কি একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা যদি এটাকে x কাউন্ট করি তাহলে সাইন এক্সকে আমরা ইন্টিগ্রেট করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে cos x, কিন্তু এটা তো x না, এটাকে যখন আমি করব তখন কত, শুধু 3 পাচ্ছি, আর ওই -হাফটা কিন্তু আর থাকছে না, কারণ -হাফটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু। একই রকমভাবে দেখো সাইন 7x - 3/2, তাহলে এখন একটু খেয়াল করো, ওইখানে ছিল কত, -হাফ, আর এখানে কত, এখানে হচ্ছে -3/2। খুব ভালো করে খেয়াল করার একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে সাইন 7x। তো যেহেতু 7x আছে, মূল আমাদের কনসেন্ট্রেশনটা দিতে হবে 7x এর দিকে, নট -3/2, কারণ -3/2 তো কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে আমরা এটাকে যখন ইন্টিগ্রেশন করব তখন আমরা এটাকে লিখব কি, আমরা এটাকে লিখব হচ্ছে cos 7x - 3/2, অর্থাৎ ওইখানে যে অংশটা ছিল ভিতরে সেটা ঠিক থাকবে, কিন্তু যখন আমি ইন্টিগ্রেশনের ফলাফলটা লিখব তখন খেয়াল রাখবো সি এর কারণে মাইনাস নিয়েছি, আর এখানে এক্স এর সাথে, চলকের সাথে যেটা গুণ অবস্থায় আছে সেটা নিচে চলে আসছে, অর্থাৎ এমসিকিউতে আমরা এভাবে মনে রাখবো, বাট যখন রিটেনে করবো তখন তো ডিটেল করব। আচ্ছা, একই রকমভাবে দেখো কত দেওয়া আছে, cos 7x - 1/4, তো cos 7x যখন থাকছে
তো cos 7x আমি কনসেন্ট্রেশন কাকে দিব 7x কে দিব ভ্যালুটা 7x কে দিচ্ছি আর -1/4 এটা থাকবে কিন্তু আলটিমেটলি এটাকে যখন আবার ডিফারেন্সিয়েট করব তখন 0 হয়ে যাচ্ছে তাহলে ভ্যালুটা একটু খেয়াল করো cos 7x - 1/4 তাহলে এটাকে করলে কত হচ্ছে sin 7x - 1/4 এইটুক পর্যন্ত ঠিক আছে এবার দেখো চলকের সাথে কে আছে ভেরিয়েবলের সাথে কে আছে 7 তাহলে 7 দ্বারা জাস্ট ডিভাইড করে দিলে হয়ে যাচ্ছে আর যেহেতু এখানে c নাই তাহলে এখানে মাইনাস আসার কোনো কারণ নেই ওকে একই রকম ভাবে দেখো cos 3x - 1/6 তাহলে এই যে -1/6 এখানে আমার কোনো কি করা দরকার নাই কোনো ফলো করা দরকার নাই সেখানে কোনো আমার চোখ দেওয়া দরকার নাই আমরা শুধু খেয়াল রাখবো যে চলক কি আছে চলক হচ্ছে x তার সাথে আছে কনস্ট্যান্ট বা সহগ হচ্ছে কত 3 তাহলে 3x নিয়ে আমরা কাজ করব তাহলে পুরো অংশটা প্রথমে লিখে নিব কি লিখব sin 3x - 1/6 এবার দেখো এই চলকের সাথে কত রয়েছে 3 তাহলে 3 দ্বারা আমরা ডিভাইড করে দিব আর একটা খেয়াল করব যেখানে যেহেতু c আসেনি ক্যালকুলেশনে যেহেতু c আসেনি তাহলে এখানে কোনো মাইনাস আসার কোনো দরকার নাই এই গেল আরেকটা আমি এমসিকিউ পার্ট অর্থাৎ এমসিকিউ পার্টগুলো আমরা এভাবে সলভ করে ফেলতে পারি এরপরে আরো এক কিছু দেখি যেমন ধরো π/2 এবার আসলে মূল ঘটনা যখন π/2 চলে আসছে অর্থাৎ 90 ডিগ্রি চলে আসছে তখন কিন্তু ত্রিকোণমিতিক ফাংশনগুলোর কিন্তু একটা চেঞ্জ হয় তোমরা জানো ত্রিকোণমিতিক ফাংশন করতে গেলে কিন্তু বা ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে যেহেতু ডিফারেন্সিয়েশন কাজ করে বেশি আমাদের অ্যালজেব্রা নিয়ে কাজ করে ত্রিকোণমিতি নিয়ে কাজ করতে যেহেতু ত্রিকোণমিতি নিয়ে কাজ করছে এরিয়া নিয়ে কাজ করছে তাহলে একটু খেয়াল করে দেখো sin π/2 + 7x যখন π/2 + 7x থাকছে তখন বুঝতে হবে যে এখানে আসলে π/2টা থাকলেও আলটিমেটলি π/2টার কারণে sin xটার সাইন থাকছে না π/2 যখন থেকে যাচ্ছে তখন কিন্তু আলটিমেটলি কি থাকছে না সাইন আর সাইন থাকছে না সেটা কিন্তু অলরেডি পরের কোঅর্ডিনেটে চলে যাচ্ছে দেখো π/2 + 2x তার মানে কোন চতুর্ভাগে চলে যাচ্ছে সেকেন্ড চতুর্ভাগে চলে যাচ্ছে আর যখন সেকেন্ড চতুর্ভাগে চলে যাচ্ছে সেই সেকেন্ড চতুর্ভাগে কি সাইন হচ্ছে পজিটিভ সাইন আর কোসেক পজিটিভ তো যেহেতু সাইন আর কোসেক পজিটিভ তাহলে আমার কিন্তু এটা হয়ে যাচ্ছে কত cos 7x হয়ে যাচ্ছে আচ্ছা cos 7x যখন হয়ে যাবে তখন cos 7x কে ইন্টিগ্রেশন করলে কত হয় আমাকে সেটা ভাবতে হবে আমাকে কিন্তু sin 7x কে করলে কত হচ্ছে সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই কারণ সাইন তো থাকছেই না 90 ডিগ্রির কারণে সাইনটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে cos-এ কনভার্ট হয়ে যাচ্ছে আর যেহেতু cos-এ কনভার্ট হয়ে যাচ্ছে তাই আমি cos 7x কে করলে কত হচ্ছে sin 7x হবে আচ্ছা sin 7x হয়ে গেলে এই যে x এর চলকের সাথে কত রয়েছে 7 দ্বারা আমরা ডিভাইড করে দিচ্ছি মাইনাসের কোনো ঝামেলা নেই এবং আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষার হলে যে কনফিউশনটা তৈরি হয় যে দেয়া ছিল সাইন ইন্টিগ্রেশন করার পর আবার পেলাম সাইন কিন্তু এখানে মাথা ঠান্ডা করে বুঝে নেওয়ার বিষয় সেটি হচ্ছে যে এখানে কি নেই এখানে 90 ডিগ্রির কারণে আসলে ওটা সাইন নেই ওটা আমাদেরকে ধোঁকা দিচ্ছে ওটা কি রয়েছে এটা cos রয়েছে কারণ 90 ডিগ্রির কারণে পরে চতুর্ভাগে গিয়ে সেটি cos-এ রূপান্তরিত হয়েছে একই রকম ভাবে দেখো cos π/2 + 5x তো cos π/2 + 5x তার মানে π/2 + 5x তার মানে বোঝা যাচ্ছে কি 90 ডিগ্রির সাথে যখন আবার কিছু সংখ্যক জিনিস যুক্ত হচ্ছে তার প্রথম চতুর্ভাগ যে ক্রস করে যাচ্ছে তো প্রথম চতুর্ভাগ যখন সে ক্রস করে যাচ্ছে তো সেকেন্ড কোঅর্ডিনেটে যাচ্ছে তখন cos এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে ঋণাত্মক হয়ে যাচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে cos এর ভ্যালু যখন ঋণাত্মক হয়ে যাচ্ছে আর cos তো তখন আর থাকছেও না cos কিসে কনভার্ট হচ্ছে সাইনে কনভার্ট হয়ে যাচ্ছে তখন সাইনে কনভার্ট যখন হয়ে যাবে তখন এটাকে যখন আমি আবার কি করব ইন্টিগ্রেশন করব কাকে করব সাইনকে করব কারণ cosকে তো আর করছি না cos তো থাকবেই না তো সাইনকে যখন করব তখন আবার একটা মাইনাস cos আসবে আমি একটু ভেঙে করেছি তোমাদের বোঝার জন্য খেয়াল করো প্রথমে cosটাকে সাইনে কনভার্ট করব 90 এর কারণে সাইনে কনভার্ট হয়ে যাবে করব না হয়ে যাবে তো সাইন কত হয়ে যাবে 5x হয়ে যাবে এবার sin 5xটা কি sin 5x হবে একটা মাইনাস চলে আসবে না আলটিমেটলি ওই মাইনাসটা একেবারে সামনে দিয়েছি আচ্ছা এবার এই sin 5x কে যখন আমি আবার ইন্টিগ্রেশন করব তখন কত পাবো -cos 5x কিন্তু 5x টা তো x না তাই আবার 5 দ্বারা ভাগ করছি তাহলে এখানে কিন্তু টোটাল তিনটা ঘটনা ঘটছে প্রথম ঘটনা হচ্ছে 90 ডিগ্রির কারণে cosটা sin হয়ে যাচ্ছে দ্বিতীয় ঘটনা হচ্ছে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে চলে যাচ্ছে cos ওখানে নেগেটিভ তাহলে একটা মাইনাস চলে আসছে সেই মাইনাসটা কোনটা এইটা আচ্ছা এরপরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন যেটা মূল কাজ তো ইন্টিগ্রেশনটা যখন আমি করতে যাচ্ছি তখন কিন্তু আরও একটা মাইনাস আসছে তাহলে এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আচ্ছা কেন এইভাবে লিখলাম কারণ আমি যদি ডিরেক্ট এভাবে লিখতাম তাহলে তোমাদের কিন্তু একটা কনফিউশন তৈরি হতো আচ্ছা তাহলে মাইনাসটা কই গেল এবং পরীক্ষার হলে কিন্তু যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে ওই মাইনাস আর প্লাসে কিন্তু ভুলটা করে থুয়ে আসো তোমরা কিন্তু অনেক বড় বড় ভুল করো না ছোট ছোট কিছু ভুল করে থুয়ে আসো তো এটা একটু খেয়াল রাখতে হবে আচ্ছা
তো এই গেল হচ্ছে আমাদের এমসিকিউর আর একটা পার্ট। তো এরপরে দেখো 3π/2, দেখো আমি একটু চেঞ্জ করেছি, π/2টাকে কি করেছি, একটু চেঞ্জ করে 3π/2 করেছি। তো যখন 3π/2 করছি একটু খেয়াল করে দেখো 3π/2 মানে কত ডিগ্রি হচ্ছে, এখানে 270 ডিগ্রি হচ্ছে। 270 ডিগ্রি যদি হয় তাহলে মাইনাস সামথিং, তার মানে কোন কোয়াড্র্যান্টে যাচ্ছে, থার্ড। আর থার্ড কোয়াড্র্যান্টে কি, সাইন নেগেটিভ, তার মানে একটা মাইনাস কিন্তু চলে আসছে। তো একটা মাইনাস চলে আসলো, এরপরে সাইনটা কিসে কনভার্ট হয়ে যাবে, আবার কজে কনভার্ট হয়ে গেল। এবার কজকে করলে আমি আবার সাইন পাচ্ছি, তার মানে যা আসা তাই আসছে, শুধু খেয়াল রাখতে হবে যে আমার এই মাইনাসটা আসছে কিনা। এখানে দেখো সাইন থেকে সাইনে গেল তখন কিন্তু মাইনাস আসেনি, কিন্তু যখন সাইন থেকে আবার এই সাইনেই গেছে কিন্তু একটা মাইনাস চলে আসছে। তার কারণ কি, কারণ এখানে কোঅর্ডিনেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে কোঅর্ডিনেটটা π/2 প্লাস সামথিং, তার মানে সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন অ্যান্ড কোসেক আর পজিটিভ, both আর পজিটিভ। কিন্তু যখন আমার থার্ড কোঅর্ডিনেটে চলে যাচ্ছে তখন অনলি দ্য tan অ্যান্ড cot আর পজিটিভ, আর আদার ওয়ান নট পজিটিভ, দে আর নেগেটিভ। তো যেহেতু তারা নেগেটিভ হচ্ছে, অনলি হচ্ছে 2% পজিটিভ, tan আর cot আদারওয়াইজ নেগেটিভ, সুতরাং আমার কিন্তু এখানে সাইনটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কসটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সাইন কস নেগেটিভ হয়ে যাচ্ছে। যার মানে হচ্ছে এটাকে যখন আমরা কি করছি, ইন্টিগ্রেশন করছি, তাহলে নর্মাল যে ভ্যালু আসার কথা সেই ভ্যালুটাই আসছে। এবার যদি আরেকটি পার্ট দেখি, দেখো cos হাফ মাইনাস 7x, দেখো এতক্ষণ π/2 করলাম, 3π/2 করলাম, তারপরে হচ্ছে π/2 করলাম। এখন যদি আবার এরকম টাইপের দিয়ে দেয় যে হাফ মাইনাস 7x, কনফিউশনটা তৈরি হচ্ছে কিনা, কনফিউশনটা তৈরি হবে কিনা খেয়াল করো। কনফিউশন তৈরি হতে পারে, কিন্তু কনফিউশনটাকে আমার দূর করতে হবে। ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু ওই আগের যে ফরম্যাটটা করলাম, অর্থাৎ দ্বিতীয় নম্বর যে আমরা পার্টটা করেছিলাম সেটাকে একটু ফলো করি। আমাদের এখানে আছে cos হাফ, π/2ও না 3π/2ও না। তো যেহেতু শুধু হাফ আছে, সুতরাং আমাকে কনসেন্ট্রেশন দিতে হবে কোথায়, 7x-এ। আমাকে হাফ নিয়ে কোনো কিছু চিন্তা করা যাবে না। যদি π/2 থাকতো চিন্তা করতাম, 3π/2 থাকতো চিন্তা করতাম, বাট এখানে হাফকে কোনো কিছু চিন্তা করা যাবে না, কারণ চলক নেই এর সাথে, এবং কোঅর্ডিনেটও চেঞ্জ হচ্ছে না, কোঅর্ডিনেট যেখানে আছে সেখানেই রয়েছে। তাহলে আমি কি লিখবো, cos হাফ মাইনাস 7x, এটাকে যখন আমি ইন্টিগ্রেট করব তখন আমার হচ্ছে সাইন হাফ মাইনাস 7x। আচ্ছা, এবার x এর চলকের সাথে কত রয়েছে, 7 রয়েছে, 7 দ্বারা আমরা ভাগ করে দেবো, তাহলে আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে আশা করি। আচ্ছা, যোগজীকরণের আমরা কিছু ম্যাথ দেখি, এবার খেয়াল করো, cos 2x সাইন 4x এর ইন্টিগ্রেশনটা কত হবে। খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে শিক্ষার্থীরা, cos a sin b, অথবা তুমি সাইনটাকে প্রথমে নিলে sin a cos b, কিন্তু ঘুরে ফিরে একটা ফর্মুলাকে ইন্ডিকেট করছে। সেটা কি, সেটা হচ্ছে একটা হাফ লাগবে, একটা 2 লাগবে। একটা হাফ আর একটা 2 নিয়ে আসলে কি হচ্ছে, 2 cos a sin b, 2 cos a sin b। তাহলে ফর্মুলাটা কি দেখো, তোমাদের সুবিধার জন্য ডান পাশে লিখে দিয়েছি। দেখো, একটা স্টুডেন্ট যদি একটা ম্যাথ দেখে, একটা প্রবলেম দেখে আইডেন্টিফাই করতে পারে যে আসলে আমার এখানে ফর্মুলাটা কি হচ্ছে, ফর্মুলাটা অ্যাপ্লাই করতে যদি আমি জানি, আমি যদি ভেরিয়েবলগুলো, চলকগুলোকে ঠিকঠাক ইনপুট দিতে পারি, তাহলে আমার কিন্তু আউটপুট বের হয়ে আসছে। আর একটা বিষয় হচ্ছে, যদি আমি ফর্মুলাটা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমি বসে থাকবো অথবা কারো দিকে তাকিয়ে থাকবো যে সে কী করছে, আর এতে আমাদের সময় কিল হবে, এতে আমাদের অঙ্কটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ক্রিয়েটিভ যখন কোশ্চেন করা হয়, তোমার এই ক্রিয়েটিভিটি আছে কিনা, তুমি সূত্র ধরতে পারছো কিনা, সেটার উপরেই কিন্তু কাজ করে। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আমরা যদি একটু মিল খোঁজার চেষ্টা করি, দেখো কি রয়েছে ডান পাশের ফর্মুলাটা দেখো, 2 cos a sin b = sin a plus b minus sin a minus b। আমি কেন শুধু সূত্র লিখতে পারতাম, 4 লিখলাম এই জন্য যে তুমি যখন লেকচারের একেবারে প্রথম স্লাইডটি দেখবা বা তৃতীয় স্লাইডটি দেখবা ত্রিকোণমিতির সূত্রগুলো লিখে দিয়েছি। তো ত্রিকোণমিতির সূত্রের মধ্যে যে 3 নম্বর সূত্রটা বা 4 নম্বর যে সূত্রটা রয়েছে, সেই সূত্রের তো একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারগুলোকে যেন ম্যাচ করে করতে পারো, সেই জন্যই আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, যাতে তুমি ম্যাচ করে করে করতে পারো। আচ্ছা, এটা তো 3 নম্বর সূত্র, এটা তো 4 নম্বর সূত্র। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, cos a sin b = sin a plus b minus sin a minus b। আচ্ছা, তাহলে এবার দেখো তো, a এর জায়গায় কত আছে 2x, আর b এর জায়গায় কত আছে 4x। এবার যদি আমরা এটাকে ফর্মুলেট করি, পুরোটা একসাথে করে দিয়েছি, তাহলে কত হচ্ছে দেখো, 2 cos a sin b, তার মানে sin a plus b, আর হচ্ছে মাইনাস sin a minus b। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কত 6x রয়েছে, আর এখানে রয়েছে হলো মাইনাস 2x, আসে মাইনাস, আর সামনের মাইনাসটা রয়েছে, তাহলে প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যদি আমি sin x কে করি তাহলে পাচ্ছি এইটা, আবার sin x কে ইন্টিগ্রেট করি তাহলে পাচ্ছি এইটা। খালি একটু খেয়াল রাখতে হবে যে কি x এর সাথে বা চলকের সাথে কি আছে,
এক্সের সাথে বা চলকের সাথে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে আমার কিন্তু নিচে নিয়ে আসতে হবে। তাহলে এখানে রয়েছে কত 6, তাই 6টাকে নিচে নিয়ে আসলাম, ওখানে 2 ছিল 2টাকে নিচে নিয়ে আসলাম। আর একটা খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে সি আসছে কিনা, অর্থাৎ আমি ইন্টিগ্রেট করার পর সি আসছে কিনা। যদি সি আসে তাহলে একটি করে মাইনাস আসছে, তাহলে এই যে দেখো একটি করে মাইনাস একটি করে মাইনাস নিচ্ছি, পরে পুরো ক্যালকুলেশনটা আমি টানবো, এখানকার দুইটা থেকে যদি একটা মাইনাস সামনে নিয়ে আসি তাহলে আমার ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে। লাইন বাই লাইন প্রত্যেকটা অংশ যদি খেয়াল করো তাহলে অঙ্কের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর সবথেকে বেশি লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমি কিন্তু সূত্রটা কজে ছিল কজে রেখেই অঙ্কটা করেছি। এখন তোমার যদি মনে হয় যে না আমি সাইনটাকে প্রথমে রাখবো, ওকে কোনো সমস্যা নেই। তুমি যদি সাইনটাকে প্রথমে রাখো সেক্ষেত্রে এখানে সাইন হবে এখানে কজ হবে, তাতে তো কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে এখানে কজ হলে সূত্রটা কি হবে, সূত্রটা শুধু কি হবে এখানে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। আর মাইনাসের জায়গায় প্লাস হলে আহামরি তেমন কোনো চেঞ্জ হবে না, একেবারে যা আছে হুবহু তাই হবে। কারণ তুমি একজন স্টুডেন্ট, তুমি তো আর মুখস্থ করবা না যে cos 2x দিয়েই প্রথম শুরু করতে হবে বা sin 4x দিয়েই শুরু করতে হবে। তোমার কাছে যেই সূত্রটা মনে হবে যে আমি এইটা দিয়ে করব তুমি সেটা দিয়ে করবা, বাট খেয়াল রাখবা সূত্রটা অ্যাপ্লাই করার সময় যেন মাইনাস প্লাসে গন্ডগোল না হয়ে যায়। একটু ক্লিয়ারলি ফর্মুলাটা ইনপুট করার চেষ্টা করবে। ওকে শিক্ষার্থীরা, এরপরে যদি আমরা পরের ম্যাথটায় চলে আসি, দেখো পরের ম্যাথটা কি রয়েছে। একটি 5 আসছে সামনে, সাথে ফাংশনটা চেঞ্জ করেছি, সামনে দিয়েছি sin 4x পরে দিয়েছি cos 2x, তার মানে sin a cos b। আচ্ছা, তার মানে আমি যদি একটা হাফ আর একটা 2 নেই, কিন্তু যে 5-এর যে বিষয়টা এক্সট্রা একটা 5 রয়েছে, এই এক্সট্রা একটা 5কে প্রথমে আমরা আগে বাইরে নিয়ে যাব। তাহলে এই 5টাকে যদি প্রথমে বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে যাওয়ার পর এখানে একটা 2 আর এখানে একটা 2 নেই, তাহলে 2 আর 2 চলে যাচ্ছে, আগের অংশটা ফেরত পাচ্ছি আমি। এবার আমি সেই আবার সূত্রটা ফেলছি কি 2 sin a cos b। তো 2 sin a cos b যখন হবে তখন sin a প্লাস b আর প্লাস sin a মাইনাস b, সাইন যখন প্রথমে চলে আসবে তখন একটা করে প্লাস যুক্ত হচ্ছে। দেখো এখানে কি ছিল, যখন এখানে cos ছিল তখন এখানে মাইনাস ছিল, কিন্তু যখন এখানে সাইন চলে আসছে তখন এখানে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এই বিষয়টা সবথেকে বেশি লক্ষণীয় যে আমার সূত্রটা কখন কোথায় কাজ করছে, cos আগে আসলে কি হবে, সাইন আগে আসলে কি হবে, এই বিষয়টা খেয়াল রাখবো। তো এখন আমরা সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে কত হচ্ছে, দেখো sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি, তাহলে আলটিমেটলি কত হচ্ছে, দেখো 6x হচ্ছে, এখানে 2x হচ্ছে। এবার sin 6xকে করলে ওই একই রকমভাবে এই 6টা নিচে চলে আসছে, 2টা নিচে চলে আসছে, মাইনাসটা আমরা কমন নিয়ে নিলে অঙ্কটা হয়ে যাচ্ছে। শুধু কি থাকছে, একটা 5 সামনে গুণ অবস্থায় থাকছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস যেটা বুঝলাম সেটা হচ্ছে যদি কখনো কোনো একটা দুইটা ফাংশন গুণ অবস্থায় থাকে, ফাংশন দুইটা এক জাতীয় হোক ভিন্ন জাতীয় হোক, তার মধ্যে ভ্যারিয়েবল চলক ভিন্ন হোক এক হোক যাই হোক না কেন, আমরা খেয়াল রাখবো সেটাতে যেন কি না হয়, কোনো কনস্ট্যান্ট থাকলে সেই কনস্ট্যান্ট যেন সামনে নিয়ে এসে কাজ করি। তো যাই হোক শিক্ষার্থীরা, আমরা যতটুকু করেছি এতটুকু পর্যন্ত তোমরা বাসায় করবে, এর পরবর্তী 6 লেকচারে গিয়ে আমরা এর পরের অংশগুলো নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থতার সাথে দিন যাপন করো। আসসালামু আলাইকুম।